দেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের একটা চটজলদি সারসংক্ষেপ দিচ্ছি। দেখুন, সমাকাল, প্রথম আলো, ডেইলি স্টার সহ প্রধান পত্রিকাগুলো ঘেঁটে দেশের রাজনীতি, অর্থনীতি আর আন্তর্জাতিক অঙ্গনের জরুরি কয়েকটা বিষয়, যা জানা দরকার, তা তুলে ধরছি। প্রথমত, ওই যে জুলাই জাতীয় সনদের কথা হচ্ছিল, 15 অক্টোবর সই করার কথা, কিন্তু একটু আটকে গেছে ব্যাপারটা। সরকার 3টা জরুরি বিষয় এখনও ফাইনাল করেনি। গণভোট কি নির্বাচনের সাথেই হবে নাকি আগে? আবার দেখুন, প্রস্তাব নিয়ে যে ভিন্ন মতগুলো আছে সেগুলো কিভাবে সমন্বয় হবে, আর এটা কি সাধারণ আইন হিসেবে আসবে নাকি সংবিধানের মতো ক্ষমতা পাবে? তো এই বিষয়গুলো পরিষ্কার না হওয়া পর্যন্ত দলগুলো একটু দ্বিধায় আছে সনদে সই করা নিয়ে, বুঝতেই পারছেন। দ্বিতীয়ত, একটা আন্তর্জাতিক খবর, বেশ গুরুত্বপূর্ণ। হামাস আর ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এটা আমেরিকার শান্তি পরিকল্পনার আওতায় মিশরের মধ্যস্থতায় হয়েছে। চুক্তিতে বলা হচ্ছে সংঘাত থামবে, বন্দি বিনিময় হবে, আর ইসরায়েলি সেনারাও সরে যাবে। অনেকদিন পর একটা শান্তির আশা দেখা যাচ্ছে। আচ্ছা, তৃতীয় বিষয়টা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের একটা সংশোধনী হয়েছে। এর ফলে যদি কারো বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়, তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না, অভিযোগ দাখিলের পর থেকেই। এই কারণে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ আর তার সহযোগী সংগঠনের প্রায় 2 ডজন নেতার আগামী নির্বাচনে আসাটা বেশ অনিশ্চিত হয়ে পড়েছে। আর সবশেষে ব্যাংকিং সেক্টরে একটা বড় সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ 5টা প্রবলেমগ্রস্ত ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন এক্সিম আর সোশ্যাল ইসলামী ব্যাংক, এদের এক করে ফেলার প্রস্তাবে নীতিগত সায় দিয়েছে। একটা নতুন সারিয়া ব্যাংক হবে, শুরুতে রাষ্ট্রের মালিকানায় থাকবে, অনুমোদিত মূলধন হবে প্রায় 40,000 কোটি টাকা। আর হ্যাঁ, বলা হয়েছে চাকরি বা আমানত নিয়ে ভয়ের কিছু নেই। এই ছিল আজকের জরুরি কিছু খবর, যা বর্তমান পরিস্থিতি বুঝতে আপনাদের সাহায্য করবে। চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বেশ কিছু খবর হাতে এসেছে। হ্যাঁ, রাজনীতি, আন্তর্জাতিক বিষয়, অর্থনীতি, সমাজ, অনেক কিছুই ঘটছে। চেষ্টা করব ভেতরের মূল বিষয়গুলো একটু বোঝার। ঠিক, চারদিকে এত কিছু হচ্ছে, সব মিলিয়ে দেখলে হয়তো একটা পরিষ্কার চিত্র পাওয়া যাবে। কোথা থেকে শুরু করব? রাজনীতি? হ্যাঁ, ওটাই মনে হয় ভালো। প্রথমেই আসছে জুলাই জাতীয় সনদের ব্যাপারটা। এটা নিয়ে তো বেশ কথা হচ্ছে। শুনছি 15 অক্টোবর নাকি সই হবার কথা ছিল, কিন্তু সমকাল, প্রথম আলো বলছে গণভোট কবে হবে বা সনদের কিছু কিছু প্রস্তাবনা নিয়ে দলগুলোর মধ্যে এখনও পুরোপুরি একমত হতে পারেনি। হ্যাঁ, ওই গণভোটের সময়টা নিয়েই তো মূল মতপার্থক্যটা। নির্বাচনের সাথে হবে নাকি আগে। আচ্ছা, আবার ধরুন, দলগুলো যে ভিন্ন ভিন্ন মত দিচ্ছে, সেগুলো কিভাবে এক করা হবে সেটারও তো কোনো পরিষ্কার রূপরেখা এখনো আসেনি। সরকার নাকি ফাইনাল ডিসিশন দেবে। সময় তো যাচ্ছে তেমনই, কিন্তু দলগুলো সম্ভবত ওই স্পষ্ট নির্দেশের অপেক্ষাতেই আছে। তাই সব দল যে আসবেই সেটা এখনই বলা মুশকিল। বুঝলাম। এদিকে আবার দেখুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীটা, এটা কিন্তু বেশ বড় একটা ব্যাপার। অবশ্যই। আজকের পত্রিকা বলছে, এখন থেকে যদি মানবতা বিরোধী অপরাধের ফরমাল অভিযোগ আসে কারো বিরুদ্ধে, তাহলে তিনি নির্বাচনে দাঁড়াতে পারবেন না, যদি না পরে অব্যাহতি বা খালাস পান। এটা নিঃসন্দেহে একটা বিরাট পরিবর্তন, এবং এর প্রভাব কিন্তু সরাসরি পড়ছে বেশ কয়েকজন শীর্ষ নেতার উপর। যেমন ধরুন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আওয়ামী লীগ বা তার সহযোগী সংগঠনের প্রায় ডজন 2 নেতার নাম আসছে, যাদের নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এই আইনের কারণে। ঠিক তাই। বেশ কিছু মামলা তো চলছে, আরও কিছুর তদন্ত হচ্ছে। ব্যাপারটা বেশ জটিল। কিন্তু এখানেই আবার হিউম্যান রাইটস ওয়াচ HRW একটা ভিন্ন কথা বলছে। মানবজমিন জানাচ্ছে তারা অন্তর্বর্তী সরকারের কিছু কাজ নিয়ে বেশ চিন্তিত। কি নিয়ে? তারা বলছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থকদের ধরতে নাকি সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার হচ্ছে। HRW মনে করছে এটা নতুন করে দমনপীড়নের একটা ইঙ্গিত হতে পারে। আচ্ছা, তারা তো জাতিসংঘের হস্তক্ষেপও চেয়েছে। হ্যাঁ, চেয়েছে। তাদের মূল কথাটা হলো, রাজনৈতিক কারণে যেন কাউকে হেনস্থা না করা হয়, আগের ধারা থেকে বেরিয়ে আসা উচিত। এটা আসলে একটা মৌলিক প্রশ্ন তুলে দেয়। আইন প্রয়োগ করা আর রাজনৈতিক উদ্দেশ্যে আইন ব্যবহার করা, এই দুটোর মধ্যেকার সূক্ষ্ম রেখাটা কোথায়? একদম। আর ঠিক এই প্রসঙ্গেই দেশ রূপান্তরের আরেকটা খবর দেখুন। সরকার নাকি এখন জুলাই আন্দোলনের সময় দায়ের হওয়া কিছু মিথ্যা মামলার যারা বাদী ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। উল্টো ব্যবস্থা? হ্যাঁ,
ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নাকি 136 জনকে অভিযোগ থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে, আরও আবেদন বিবেচনা করা হচ্ছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একদিকে নতুন আইনের প্রয়োগ নিয়ে উদ্বেগ আছে, আবার অন্যদিকে পুরনো কিছু ঘটনার সুরাহা করারও একটা চেষ্টা চলছে। এই দুটো মিলিয়ে একটা ভারসাম্য রাখাটা কিন্তু কঠিন। ঠিক, অতীতের ভুলের বিচার করতে গিয়ে বর্তমানের অধিকার যেন ক্ষুণ্ণ না হয় সেই চিন্তাটা জরুরি। আচ্ছা, দেশের ভেতরের কথা তো হলো, এবার একটু বাইরের দিকে তাকাই। হ্যাঁ, নিশ্চয়ই। একটা ভালো খবর আছে কিন্তু। ফিলিস্তিনের গাজায় হামাস আর ইসরায়েল নাকি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। দ্য ডেইলি স্টার জানাচ্ছে খবরটা। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। মার্কিন প্রেসিডেন্টের যে প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ছিল ওটার ভিত্তিতেই হ্যাঁ, সেই অনুযায়ী চুক্তিটা হয়েছে, বন্দি বিনিময় হবে, ইসরায়েলি সেনা প্রত্যাহার হবে, মানে বেশ কিছু বিষয় আছে। প্রায় 2 বছরের সংঘাতের পর এটা অবশ্যই একটা আশার আলো। অবশ্যই, কিন্তু আন্তর্জাতিক অঙ্গন থেকে একটা উদ্বেগের খবরও আছে কিন্তু জাতিসংঘকে নিয়ে। কি হয়েছে? বণিক বার্তা বলছে জাতিসংঘের তহবিলে নাকি মারাত্মক সংকট। ও, সেজন্য তারা বিশ্বজুড়ে 9টা দেশ থেকে প্রায় 1/4 শান্তিরক্ষী, মানে 13-14 হাজার সেনা আর পুলিশ সদস্য প্রত্যাহার করার কথা ভাবছে। বলেন কি? এর কারণটা কি? মূল কারণ বলা হচ্ছে আমেরিকা নাকি শান্তিরক্ষা তহবিলে তাদের বরাদ্দ কমিয়ে দিয়েছে। এর প্রভাব তো অনেক মারাত্মক হতে পারে, বিশেষ করে সংঘাতপূর্ণ এলাকাগুলোতে। সেটাই। আচ্ছা, এবার একটু দেশের অর্থনীতি আর সামাজিক কিছু দিকে আসি। নিউ এজের একটা খবর বেশ ইন্টারেস্টিং। কোনটা? 5টা ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম আর সোশ্যাল ইসলামী, এগুলোকে একীভূত করে একটা নতুন শরিয়া ভিত্তিক ব্যাংক করার প্রস্তাবে উপদেষ্টা পরিষদ নাকি সায় দিয়েছে। মানে মার্জার হচ্ছে? হ্যাঁ, এবং প্রাথমিকভাবে এটা নাকি রাষ্ট্রীয় মালিকানায় থাকবে। আচ্ছা, এর কারণটা কি? ওই ব্যাংকগুলোর অবস্থা খুব খারাপ ছিল? হ্যাঁ, মানে আগের সরকারের সময়ে অনেক অনিয়মের অভিযোগ ছিল, তো সেগুলোকে বাঁচিয়ে তোলাই হয়তো উদ্দেশ্য। উদ্দেশ্য ভালো হলেও এতগুলো ব্যাংককে এক করে ঠিকঠাক চালানোটা কিন্তু বিরাট চ্যালেঞ্জের ব্যাপার হবে। অবশ্যই। আচ্ছা, শাসন ব্যবস্থা নিয়েও তো কথা হচ্ছে। সিপিডি কি বলছে শুনেছেন? না তো, কি বলছে? তারা বলছে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, মানে 2টো হাউস করার যে চিন্তাটা, সেটা নাকি এখনকার রাজনৈতিক বাস্তবতায় ঠিক খাপ খাবে না। ঢাকা ট্রিবিউনে এসেছে এটা। কেন খাপ খাবে না? তাদের যুক্তিটা কি? তাদের যুক্তি হলো আগে দলগুলোর ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তা না হলে উচ্চকক্ষ বানালেও সেটা ঠিকঠাক কাজ করবে না, মানে লোক দেখানো হবে। অনেকটা সেরকমই। তারা বরং বলছে ইমানও যে এককক্ষীয় সংসদ আছে সেটাকেই আইনি বা প্রাতিষ্ঠানিক সংস্কার করে আরও শক্তিশালী করা উচিত। ইন্টারেস্টিং পয়েন্ট। সবশেষে একটা বিষয়ে আসি যেটা খুবই উদ্বেগের। মানসিক স্বাস্থ্য নিয়ে কালের কণ্ঠের একটা রিপোর্ট। হ্যাঁ, এটা আমি দেখেছি। পরিসংখ্যানটা ভয়াবহ। দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় 19% নাকি মানসিক রোগে ভুগছেন, আর তার মধ্যে 95%ই কোনো ট্রিটমেন্ট পাচ্ছেন না। ভাবা যায় 95%, মানে প্রায় সবাই সেবার বাইরে। ঠিক। আর সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডারের মতো গুরুতর রোগের প্রকোপ নাকি বাড়ছে। আত্মহত্যার ঘটনার সাথেও এর গভীর যোগাযোগ দেখা যাচ্ছে। হ্যাঁ, বছরে প্রায় 20,000 মানুষ আত্মহত্যা করছে। এই তথ্যটা সত্যি শিউরে ওঠার মতো। এটা একটা নীরব মহামারী বলা চলে। অবশ্যই। তাহলে দেখুন, সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু একটা বেশ জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে রাজনৈতিক সংস্কারের চেষ্টা, জবাবদিহিতার প্রশ্ন, অন্যদিকে অর্থনীতির চ্যালেঞ্জ, আবার এই যে মানসিক স্বাস্থ্যের মতো গভীর সামাজিক সমস্যা। আবার আন্তর্জাতিক ঘটনাগুলোও তো প্রভাব ফেলছে। একদম। আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন হয়তো আমাদের সবার ভাবনার জন্য থেকে যায়। কি সেটা? মানে একটা দেশ বা জাতি কিভাবে অতীতের যে ভুল বা অন্যায় সেগুলোর জবাবদিহিতা নিশ্চিত করবে, আবার একই সাথে বর্তমানের যে রাজনৈতিক স্বাধীনতা বা সুষ্ঠু গণতান্ত্রিক অধিকার সেটার ভারসাম্য রক্ষা করবে। এই ব্যালেন্সটা খুঁজে পাওয়াটাই হয়তো সামনের দিনের সবচেয়ে বড় পরীক্ষা।